অবশেষে বিশ্বের ৯৯টি দেশের সাথে চুক্তি করে কৌশলে দেশে ফিরতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। এদিকে পুতিনকে সাথে নিয়ে সাময়িক হেলিকপ্টারে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার। অন্যদিকে ভয়ঙ্কর বিপদে ফেসে যেতে পারে তারেক রহমান। কি করবে এবার বিএনপি সরকার? বিএনপির এমপি মন্ত্রীরা কি আগেই পদত্যাগ করবে নাকি শেখ হাসিনা দেশে ফিরে ক্ষমতা হাতে নেবেন? এই সম্পর্কে কি বলছে গণমাধ্যম বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো, তাই না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে কি খুব দ্রুত দেশে ফিরছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা? आखिर ऐसा क्या हुआ कि शेख हसीना ने बांग्लादेश लौटने की तैयारी कर ली है? শেখ হাসিনার বাংলাদেশের ফেরা নিয়ে এবার নতুন তথ্য দিলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ফাঁসির রায়, দল নিষিদ্ধ, হাজার মামলা। দেশের মাটি থেকে 2 বছর ধরে নির্বাসনে থাকার পর শেখ হাসিনা বলে উঠলেন ফিরবেন বাংলাদেশে। এর আগেও বেশ কয়েকবার দেশে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি। তবে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে এই ফেরার ঘোষণা কতটা বাস্তবসম্মত নাকি স্রেফ রাজনৈতিক বার্তা ছড়ানোর কৌশল, এমন প্রশ্ন উঠেছে নানা মহলে। সিদ্ধান্ত বদলালেন শেখ হাসিনা, ভারতের উপর খুশি নয় বিএনপি সরকার। ইতিহাসের চাকা কি সবসময় একই নিয়মে ঘোরে নাকি এক একটি বাঁকে এসে বদলে যায় রাজনীতির চিরচেনা ব্যাকরণ? 1981 সালের 17ই মে রক্তচক্ষু উপেক্ষা করে এক ঝড় বৃষ্টির দিনে ঢাকায় এসেছিলেন শেখ হাসিনা। এরপর 2007 সালের 5 মে সেনা সমর্থিত 1/11 সরকারের নিষেধাজ্ঞা আর মামলা হামলার ভয়কে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে আবারও তিনি ফিরেছিলেন এই বাংলায়। কিন্তু 2024 সালে 5 আগস্টের পর কি সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি সম্ভব? প্রায় 2 বছর ধরে দিল্লির অতিথি হয়ে থাকা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কি এবারও কোনো আন্তর্জাতিক গ্রিন সিগন্যাল ছাড়াই কেবল জনসমর্থনের উপর ভর করে বাংলাদেশে ফিরতে পারবেন? শেখ হাসিনার ফেরার ঘোষণাতে কি এক ধরনের বিচলিত হয়ে পড়ার ঘটনা ঘটছে শেখ হাসিনা বিরোধী যারা, এবং বিশেষ করে যে আলোচনাটা হচ্ছে যে সরকারের মধ্যে একটা অস্থিরতা চলছে কিনা, সরকার বিচলিত হয়ে পড়ছে কিনা, শেখ হাসিনা ফিরলে উদ্ভূত পরিস্থিতিগুলো যেভাবে ট্যাকেল দিতে হবে সেরকম সিচুয়েশনে সরকার আদৌ করতে চায় কিনা, শেখ হাসিনা বিরোধীরা এক ধরনের কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে কিনা, এই প্রশ্নগুলো উঠছে। দেশে যেমন উঠছে তেমনি বিদেশেও উঠছে। বিশেষ করে ভারতে এই প্রশ্নগুলো বারবার তোলা হচ্ছে। 5ই আগস্টের ঘটনায় নৌবাহিনী প্রধানের যে ভূমিকা, তাতে তিনি একই সময়ে অন্তত অবসরে যেতে পারবেন যখন ওয়াকারুজ্জামান এবং বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খানও যেতে পারবেন। সে প্রত্যাশাটা তার যেমন ছিল, সেই ধারণাটা সশস্ত্র বাহিনীর ভেতরে একটা পক্ষের ছিল, কারণ ওয়াকারুজ্জামান এই নাজমুল হাসানকে সমর্থন দিয়ে আসছিলেন। কিন্তু শেষ পর্যন্ত নাজমুল হাসানের চাকরির সময়সীমা বৃদ্ধি করা হয় নাই। বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান, বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খান এবং আগামী 23শে জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করবেন যে নৌবাহিনী প্রধান সেই অ্যাডমিরাল নাজমুল হাসান, তারা পরস্পর ঘনিষ্ঠ বন্ধু। সশস্ত্র বাহিনীতে তারা একই কোর্সের সদস্য হিসেবে ঢুকেছেন, সমসাময়িক এবং কোর্সমেট হিসেবে তাদের মধ্যে পুরো পেশাগত জীবনেই ঘনিষ্ঠতা বহাল ছিল। এবং এরাই যখন পরপর নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান এবং সেনা প্রধান হলেন আওয়ামী লীগ আমলের শেষ দিকে এসে, তখন থেকে এই কথাটা সশস্ত্র বাহিনীর ভেতরে ভীষণভাবে প্রচলিত যে কোর্সমেট হিসেবে এতটা ঘনিষ্ঠ তিনজন যে শেষ পর্যন্ত নিজ নিজ বাহিনীর প্রধান হতে পারলেন, সেটা একটা দারুণ ব্যাপার বটে। ওয়াকারুজ্জামান তাদের ভেতরকার এই ইউনিক বা দারুণ ঘনিষ্ঠতা, বন্ধুত্বের বিষয়টাকে সব সময় বজায় রেখেছেন। এবং 5ই আগস্ট আমরা অনেকেই যেমন প্রথম লক্ষ্য করলাম বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে যেমন চিনলাম, তেমনি আমরা দেখলাম তিনি তার 2 কাঁধে বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধানকে নিয়ে হাজির হয়ে ঘোষণা দিচ্ছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গেছেন এবং একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনে বা পরবর্তী সরকার গঠনে তারা এখন কাজ শুরু করবেন। এবং এরা এই 3 বাহিনী প্রধানই একসঙ্গে যেন ঘোষণা দিলেন ওয়াকারুজ্জামানের কণ্ঠে যে এই মুহূর্ত থেকে তারা বাংলাদেশের জনগণের জানমালের দায়িত্ব নিলেন। কিন্তু জানমালের দায়িত্ব তারা কতটুকু নিয়েছেন 2024-এর আগস্টের পর থেকে এ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। কিন্তু এই 3 প্রধান যে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ আলোচিত 3 জনের একটা জুটি সশস্ত্র বাহিনী, সেটা নিশ্চিতভাবেই বলা যায়। কারণ এর আগে যতবার বাংলাদেশের সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা নানা সময় হাজির হয়ে জনগণের সামনে আমাদের জানমালের দায়িত্ব নিয়ে নিয়েছেন, কখনো সেনা প্রধানকে বা সেনা কোনো কর্মকর্তাকে পাশে বিমান বাহিনী বা নৌবাহিনীর প্রধানদেরকেও সাথে নিয়ে আসতে দেখা যায়নি। এরপর ওয়াকারুজ্জামান শুধু যে সেদিন জাতির সামনে হাজির হওয়ার সময় 2 কাঁধে 2 জনকে নিয়ে হাজির হলেন তাই নয়, সেই 5ই আগস্টেই মনে করে দেখুন রাষ্ট্রপতি যখন বক্তৃতা দিলেন জাতির উদ্দেশ্যে, এবং সেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বক্তৃতায় তিনি বললেন যে খুব শিগগিরই একটা নির্বাচনের ব্যবস্থা করা হবে, খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হবে। সেই 5ই আগস্ট রাতের সেই বক্তৃতার সময়ও কিন্তু 3 বাহিনী প্রধান একেবারে পাশাপাশি দাঁড়িয়ে থাকলেন রাষ্ট্রপতির কাঁধের ওপরে। এবং এসব দিয়ে একটা বার্তা ওয়াকারুজ্জামান সুস্পষ্টভাবে জাতির উদ্দেশ্যে, আমাদের উদ্দেশ্যে দিতে চেয়েছেন যে তারা ঐক্যবদ্ধ, সেনাবাহিনী যা করছে একা করছে না, সেনা প্রধানও যা করছেন একা করছেন না, তার সঙ্গে নৌবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান সকলেই আছেন। যা পরিণতি হবে, যা প্রশংসা, যা সমালোচনা, তা যেন সকলকেই একত্রে করা হয়। ইউনূস আমলে প্রথাটাই দাঁড়িয়ে গিয়েছিল এরকম যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যমুনা যাচ্ছেন মানে তার 2 কাঁধে বিমান বাহিনী প্রধান আর নৌবাহিনী প্রধানকে নিয়ে তিনি রওনা হয়েছেন। এক দফা একমাত্র ঈদের সাক্ষাতে বাহিনীর প্রধানেরা স্ত্রীদেরকে নিয়ে আলাদা আলাদা করে ইউনূসের সঙ্গে দেখা করলেও এমনি কাজের বৈঠক সবসময় তারা একসঙ্গে করেছেন। আর অন্যদিকে ওই যে বঙ্গভবনে যে রাষ্ট্রপতিকে তারা সমর্থন দিয়ে এসেছেন,
রেখেছেন 2024-এর 5ই আগস্ট, সেই সমর্থনটাও তারা বরাবর বহাল রেখেছেন। রোজার ইফতার খেতে কিংবা ঈদের শুভেচ্ছা বিনিময়ে কিংবা স্বাধীনতা দিবস, বিজয় দিবসে বঙ্গভবনের সকল আনুষ্ঠানিকতায় তিন বাহিনী প্রধানই একত্রে একসঙ্গে গিয়ে উপস্থিত হয়েছেন। ওয়াকারুজ্জামানের এই বার্তাটা তাই পরিষ্কার ছিল যে যা হবে, যা হচ্ছে সব একসাথে হচ্ছে এবং যা হবে তাও একসাথে হবে। কাজেই এই তিন বাহিনী প্রধানের যেন এক পরিণতি হয়, সেটাও যে ওয়াকারুজ্জামান চান, সেটাও ভীষণভাবে বাংলাদেশের রাজনৈতিক, সামরিক, বেসামরিক অঙ্গনে একটা আলোচিত বিষয় হয়েছে। এই তিন জনের একজন, এই থ্রি মাস্কেটিয়ার্স এর প্রথম জন অবসরে যাচ্ছেন এবং তিনি 23শে জুলাই অবসর গ্রহণ করবেন। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান দায়িত্ব নিয়েছিলেন 2023-এর জুলাইয়ে, কাজেই তার মেয়াদ এ দফায় শেষ হলো এবছরে এসে। কিন্তু ওয়াকারুজ্জামান আর বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খান দুজনেই 2024-এর জুনে দায়িত্ব নিয়েছিলেন, কাজেই 2027-এর জুনে গিয়ে তাদের দায়িত্ব শেষ হবে। নৌবাহিনী প্রধান নাজমুল হাসান কি করেন, তিনি কি ধরনের অবসর জীবন যাপন করেন, বাংলাদেশেই থাকতে থাকেন নাকি বাংলাদেশ থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন, এই বিষয়গুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এত আলোচনা হচ্ছে কারণ নৌবাহিনী প্রধান নাজমুল হাসান হচ্ছেন এই তিন বাহিনী প্রধানের মধ্যে ওয়াকারুজ্জামানের পাশাপাশি 5ই আগস্টের সিদ্ধান্ত গ্রহণ থেকে শুরু করে 5ই আগস্টের আগেও সেনাবাহিনী কি ধরনের ভূমিকা রাখবে 2024-এর জুলাই আগস্টের আন্দোলনে, এ বিষয়ে ওয়াকারুজ্জামানকে সশস্ত্র বাহিনীর ভেতরে যারা প্রভাবিত করেছিলেন তাদের মধ্যে একজন প্রধানতম ব্যক্তি। এই নাজমুল হাসান এমনই একজন ব্যক্তি যার একান্ত আগ্রহে একটা খুবই ইউনিক ঘটনা ঘটেছিল 2025-এর জুলাইয়ে, 16ই জুলাই, যখন জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের জুলাই পদযাত্রা, তারপর মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি ভাঙতে গোপালগঞ্জ গেল এবং গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতা কর্মী, সমর্থক, সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে এমন প্রতিরোধ গড়ে তুলল যে ওয়াকারুজ্জামানের বাহিনী, সেনাবাহিনী সাধারণ মানুষের উপর গুলি চালিয়ে 5 জন মানুষকে হত্যা করলো এবং তারপর সেনাবাহিনী ওই নাহিদ ইসলাম, হাসনাত, সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারিদেরকে সেনাবাহিনীর সাজোয়া জানে ভরে কোনো মতে নিরাপদে গোপালগঞ্জ থেকে বের করে আনলো বটে, কিন্তু এরপর সপ্তাহের বেশি সময় ধরে গোপালগঞ্জে ভয়াবহ যৌথ বাহিনীর অভিযান চালানো এবং শুধু সেনাবাহিনী সেবার কিন্তু সেই অভিযান পরিচালনা করে নাই। নৌবাহিনী প্রধান নাজমুল হাসানের একান্ত আগ্রহে এবং পরামর্শে তখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যৌথ বাহিনীর সেই অভিযানে নৌবাহিনীকেও অন্তর্ভুক্ত করেন এবং যেটা সাধারণভাবে কখনো শোনা যায় নাই যে যৌথ বাহিনীর অভিযানে নদীপথ ঘিরে ফেলে নৌবাহিনী মোতায়েন করে এবং তারপর বিবৃতি দিয়ে এটা জানান দেওয়া হয় যে পুরো নদীপথটাও ঘিরে ফেলে যৌথ বাহিনীর অভিযান থেকে বিপুল পরিমাণ গ্রেফতার করা হচ্ছে এবং নৌবাহিনীর এই অভিযানে যুক্ত হওয়া কত বড় সাফল্য এনে দিয়েছে। শেখ হাসিনার আমলে তাই নিযুক্ত শুধুমাত্র সেনাপ্রধান ওয়াকারুজ্জামানই যে শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন 2024-এ, সে যিনি কিনা শেখ হাসিনার আত্মীয় বটে এবং অনেকেই বলেন যে শেখ হাসিনার আত্মীয় হওয়ার কারণেই তিনি সেনাপ্রধান পর্যন্ত হতে পেরেছিলেন কিনা। অন্যদিকে দেখেন নৌবাহিনী প্রধানও কিন্তু ভীষণ সক্রিয় ভূমিকা পালন করলেন, শুধুমাত্র সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে তাই নয়, এমনকি সরকার পতনের পর আওয়ামী লীগ নেতা কর্মীদের দমনেও তিনি বিশেষভাবে সক্রিয় হয়ে উঠেছিলেন এবং বলা হয় যে এদের এতটা শেখ হাসিনা বিরোধিতা এবং তারা যে রীতিমতো একটা বিরোধী পক্ষের রাজনীতিবিদদের সঙ্গে 2024-এর জুলাইয়ের আন্দোলনের সময়টা থেকেই যোগাযোগ রক্ষা শুরু করেছেন, যেমন ডিজিএফআই প্রধান হামিদুল হক করছিলেন সেই একই যোগাযোগ রক্ষা এবং তাদেরকেই সমর্থন জানানো। সেসবের প্রেক্ষিতে শেখ হাসিনাকে যখন 2024-এর 5ই আগস্ট নিরাপত্তার জন্য তার নিরাপত্তা রক্ষায় নিয়োজিত বাহিনী এসএসএফ কিংবা পিজিআর গণভবন থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে অনড় হয়ে পড়ে, তখন তারা বিমান বাহিনী প্রধানের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তারা সম্ভবত এই এসএসএফ, পিজিআর এবং বিমান বাহিনীর সহায়তাতেই শেখ হাসিনার সামরিক বিমান নিশ্চিত করে তার ভারতে আকাশ সীমা খুলিয়ে ভারত রওনা দেওয়ার পথ প্রশস্ত করেছেন। এটাও শেখ হাসিনার ঘনিষ্ঠদের অনেকের কাছে শোনা যায়, কারণ নাজমুল হাসান আর ওয়াকারুজ্জামান যে ভীষণভাবে বিরোধী হয়ে উঠেছিলেন এবং তাদের যে পরিকল্পনা ছিল মূলত ঢাকা অভিমুখে আসা লং মার্চ টু ঢাকা সফল করতে সেনাবাহিনীর ব্যারিকেড উঠিয়ে দিয়ে গণভবন অভিমুখে বিক্ষুব্ধ জনতাকে পাঠিয়ে দেওয়া, সেটা নানা বিশ্লেষণে এবং তথ্যে একেবারে পরিষ্কার। সেই নাজমুল হাসান কেন নৌবাহিনী প্রধান হিসেবে এক্সটেনশন পেলেন না, যেই আবেদনটাও নাকি সশস্ত্র বাহিনীর তরফে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের আগ্রহে এবং তদবিরে পাঠানো হয়েছিল সরকারের কাছে, সেটাও এখন বেশ আলোচিত হচ্ছে। 5ই আগস্টের ঘটনায় নৌবাহিনী প্রধানের যে ভূমিকা, তাতে তিনি একই সময়ে অন্তত অবসরে যেতে পারবেন যখন ওয়াকারুজ্জামান এবং বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খানও যেতে পারবেন, সে প্রত্যাশাটা তার যেমন ছিল, সেই ধারণাটা সশস্ত্র বাহিনীর ভেতরে একটা পক্ষের ছিল, কারণ ওয়াকারুজ্জামান এই নাজমুল হাসানকে সমর্থন দিয়ে আসছিলেন। কিন্তু শেষ পর্যন্ত নাজমুল হাসানের চাকরির সময়সীমা বৃদ্ধি করা হয় নাই, তাকে 23শে জুলাই ক্ষমতা ছাড়তে হচ্ছে। নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাহুল আজিম এবং নৌবাহিনী প্রধান হিসেবে অবসরে নেওয়ার পর নাজমুল হাসান কি করেন? দেশে থাকেন, বিদেশে চলে যান, বিচারের মুখোমুখি হন, এইরকম নানা প্রশ্ন ঘুরছে বিভিন্ন মহলে, কারণ নাজমুল হাসানকে দুর্নীতি দমন কমিশনের তদন্তেরও মুখোমুখি হতে হয়েছে সাম্প্রতিক সময়ে। তিন বাহিনী প্রধানের মধ্যে এখন পর্যন্ত দুর্নীতি দমন কমিশনে কিংবা
কোনো তদন্তে বা আদালতে বিচারালয়ে নাম এসেছে শুধুমাত্র এই নৌবাহিনী প্রধান নাজমুল হাসানেরই। এই যে তিনি অবসরে যাওয়ার আগে আগে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তাদের একটা উচ্চ পর্যায়ের তদন্তে চট্টগ্রাম পোর্ট অথরিটি, মংলা পোর্ট অথরিটি এবং নৌবাহিনীর ভেতরকার জাহাজ এবং অন্যান্য সরঞ্জামাদি ক্রয়ে সরাসরি নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান সহ নৌবাহিনী এবং বেসামরিক অনেক উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করলো, সেটাকেও অনেকে তাই খুব তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। দুর্নীতি দমন কমিশনের ওই তদন্ত উদ্যোগের কাগজপত্র ঘাটলে দেখা যায় দুর্নীতি দমন কমিশনের কাছে এ খবর আছে যে যেমন করে শত শত কোটি টাকা এক একটি জাহাজ কিংবা অন্য কোনো সরঞ্জামাদি ক্রয়ে বাড়িয়ে দেখানো হয়েছে এবং তার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে, তেমনি নাজমুল হাসানের স্ত্রীর দুলাভাই আওয়ামী লীগের সাবেক এমপি মোহাম্মদ জিল্লুর রহমান সম্প্রতি কাতারে একটা মার্কেট কিনে ফেলেছেন এবং দুর্নীতি দমন কমিশনের কাছে এমন কাগজপত্র আছে যে সেই অর্থ বাংলাদেশের নৌবাহিনী প্রধান নাজমুল হাসানের তরফে কাতার পর্যন্ত পাঠিয়ে ওই মার্কেট কেনার ব্যবস্থা হয়েছে। শুধু তাই নয়, দুর্নীতি দমন কমিশন জানাচ্ছে যুক্তরাষ্ট্রের আটলান্টায় মুকুল কর্পোরেশন নামের একটা কোম্পানি গড়ে তুলে একজন মোহাম্মদ কাজী মুকুলের নামে এবং তানজিম হাসান এবং সাজিদ হাসানের নামে যেসব সম্পদ গড়ে তোলা হয়েছে সেগুলো সম্ভবত নৌবাহিনী প্রধান নাজমুল হাসানের পরিবার থেকেই যুক্তরাষ্ট্রের আটলান্টা পর্যন্ত পৌঁছেছে। কাজে 5ই আগস্টে এত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর কিংবা গোপালগঞ্জে এতটা কঠোর ভূমিকা রাখবার পরেও যে নৌবাহিনী প্রধান নাজমুল হাসানের প্রধান পদে দায়িত্ব সময়সীমা বৃদ্ধি করা হলো না, সম্ভবত সরকার তাকে বলতে চাইছেন যে তার দুর্নীতি দমন কমিশনের বিপুল সম্পদের যে তদন্ত চলছে সে তদন্ত আরো বাড়তে না দিয়ে সরকার যে তাকে মানে বিদায় নিতে দিল, এটাই তার একটা মাত্র 2 দিন যেতে না যেতেই আবারও শেখ হাসিনাকে নিয়ে ভারতের বিবৃতি। শেখ হাসিনা যেন এখন বাংলাদেশ এবং ভারতের টপ প্রায়োরিটির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা আলোচনায় থাকবেন, তিনি যতদিন বেঁচে থাকবেন আলোচনায় থাকবেন, মৃত্যুর পরেও হয়তো আলোচনায় থাকতে পারেন। সেটা পজিটিভ আলোচনা বেশি হবে নাকি নেগেটিভ আলোচনা বেশি হবে সেটা সময়ই বলে দেবে। কিন্তু এখন তিনি নানাভাবেই প্রাসঙ্গিক হচ্ছেন, আন্তর্জাতিক মিডিয়াতে প্রতিনিয়তই খবর হচ্ছে এবং মজার ব্যাপার হচ্ছে যে ভারতের যে শত শত গণমাধ্যম আছে বেশিরভাগ গণমাধ্যমেই প্রতিনিয়ত শেখ হাসিনাকে নিয়ে নানা ধরনের খবর করা হচ্ছে। এরই মাঝে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় 2 দিন আগেও বিবৃতি দিয়ে শেখ হাসিনার ব্যাপারে কথা বলেছে। আবারও আজকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনাকে নিয়ে স্পষ্ট বিবৃতি, 2 দিন আগের যে বিবৃতি তার চাইতে আরো বেশি স্পষ্ট বিবৃতি তারা দিচ্ছে। তাতে কি মনে হচ্ছে, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতাতেই কি বাংলাদেশে পাঠানো হবে নাকি ভিন্ন কিছু বলছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র? চলুন একটু বুঝে দেখি আবারও কি বলছে ভারত। আমাদের প্রত্যাশা কি, আমাদের প্রত্যাশা পূরণ হচ্ছে কিনা? 2 দিনের মাথায় ভারত আবারও শেখ হাসিনাকে নিয়ে কথা বলছে। এটা কিন্তু একটা বড় ব্যাপার যে বারবার তারা এই ব্যাপারে কথা বলছে কিংবা কথা বলতে বাধ্য হচ্ছে কিংবা সাংবাদিকরা আগ্রহ দেখাচ্ছেন, ব্যাপারগুলো স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। ভারতের বহু গণমাধ্যমে, আজকেও অনেকগুলো গণমাধ্যমে, উই ওয়ান, নর্থ ইস্ট নিউজ, ইন্ডিয়া টুডে সহ বিভিন্ন গণমাধ্যমে শেখ হাসিনাকে নিয়ে খবর দেখেছি। সর্বশেষ যে চাঞ্চল্যের ব্যাপারটা হয়েছে এনডিটিভির সাক্ষাৎকারের পরে রয়টার্স যখন ঘোষণা দিয়েই এই ব্যাপারটা প্রচার করলো যে প্রথমবারের মতো তারা টেলিফোনে কথা বলে সাক্ষাৎকার নিয়েছেন, তখন কিন্তু এই ব্যাপারটার গুরুত্ব আরও বেড়েছে। ডিসেম্বরে ফিরতে চাওয়ার যে ব্যাপারটা, সেই ব্যাপার এবং শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আবারও কথা বলেছেন। আজকে আনুষ্ঠানিক সাপ্তাহিক মানে 2 সপ্তাহের যে পাক্ষিক যে বিবৃতি সেই বিবৃতিতে তিনি এই কথা বলেছেন। শিরোনামটা দেখে নিন মানব জমিনের। তারা বলছে যে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। খতিয়ে দেখছে তার মানে তারা এটাকে গুরুত্ব দিচ্ছে মানে কি ব্যাপারটা এরকম যে শেখ হাসিনাকে তারা হস্তান্তর করতে চাইছে? আমার মনে হয় না। আমার মনে হয় যে এই বিবৃতিগুলোর অধিকাংশই শুধুমাত্র কৌশলী বিবৃতি। সাংবাদিক প্রশ্ন করছেন তাই এই ব্যাপারে কথা বলতে বাধ্য হচ্ছেন মুখপাত্র। কি বলছেন তিনি? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ ভারত আইনি ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পরীক্ষা করে দেখছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। রণধীর জয়সওয়াল দ্বিসাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন। এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশ সরকারের পাঠানো শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ ভারত পেয়েছে এবং সেটি বর্তমানে পর্যালোচনার অধীনে রয়েছে। এর আগেও ইউনূস আমলে একাধিকবার এই প্রশ্ন করা হয়েছিল। ইউনূস আমলে অন্তত 3 বার ভারতকে অনুরোধ করা হয়েছে, কিন্তু ভারত শুধু বলেছে হ্যাঁ এরকম একটা মানে চিঠি পাঠানো হয়েছে, কিন্তু এটা নিয়ে আমরা এখন ভাবছি না, এরকম মানে এড়িয়ে যাওয়ার ব্যাপার হয়েছে। কিন্তু বিএনপির আমলে অবস্থানটা একটু পরিবর্তন দেখেছি। তারা বলছে যে এটা আইনি দিক, বিচারিক দিক খতিয়ে দেখা হচ্ছে, এই উন্নতিটুকুই হয়েছে। এখানে বলেছেন, তিনি বলেন যে হ্যাঁ আমরা প্রত্যর্পণের একটি অনুরোধ পেয়েছি। আগেও যেমন বলেছি অনুরোধটি বর্তমানে পরীক্ষা নিরীক্ষার মধ্যে রয়েছে, কারণ বিএনপির আমলেই কিন্তু তিনি একাধিকবার বলেছেন যে এই ব্যাপারটা পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে, এটার আইনি দিক, বিচারিক দিক, আদালত কিভাবে এই ব্যাপারটাকে নেবে, আদালতকে কিভাবে ডিল করা হবে, এই ব্যাপারগুলো খতিয়ে দেখছে ভারত। জয়সওয়াল আরও বলেন, প্রত্যর্পণ সংক্রান্ত আইনি বিধান এবং বিচারিক প্রক্রিয়া অনুসরণ করে এই অনুরোধ বিবেচনা করা হবে।
জসওয়ালকে আরও জিজ্ঞাসা করা হয়, সংসদ নির্বাচনের আগে এক রাজনীতিক হত্যাকাণ্ডের ঘটনায় ভারতীয় কর্তৃপক্ষের হেফাজতে থাকা এক ব্যক্তিকে নিয়ে বাংলাদেশ থেকে আরেকটি প্রত্যর্পণ অনুরোধ পেয়েছেন কিনা, অর্থাৎ ওসমান হাদির যে হত্যাকাণ্ড, দুইজন আসামি ভারতে যারা গ্রেপ্তার হয়েছে তাদের প্রত্যর্পণের কথা বলছে। এর জবাবে তিনি বলেন বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারছেন না তিনি। জসওয়াল বলেন, আমি এখনই এটি নিশ্চিত করতে পারছি না, বিষয়টি আমাকে যাচাই করে দেখতে হবে। অর্থাৎ ওসমান হাদির যে আসামিরা তাদেরকে প্রত্যর্পণের অনুরোধ করেছে কিনা বাংলাদেশ সরকার সেটা তিনি জানেন না। ওই প্রশ্নকারী সাংবাদিক ওই মামলার অভিযুক্ত ব্যক্তি এবং নিহত রাজনীতিকের পরিচয় প্রকাশ করেননি। তবে রণধীর জসওয়াল পুনরায় জোর দিয়ে বলেন, ভারতের কাছে আসা যে কোনো প্রত্যর্পণ অনুরোধই সংশ্লিষ্ট আইনি বিধান এবং বিচারিক প্রক্রিয়া অনুসারেই পরীক্ষা করে দেখা হবে। যখন জসওয়াল বলছেন যে ওসমান হাদির যে আসামি, সেই আসামিদের ব্যাপারে প্রত্যর্পণ অনুরোধ করা হয়েছে কিনা সেটা তিনি জানেন না, এই মুহূর্তে বলতে পারছেন না, তিনি যখন এই কথা বলছেন তখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একাধিকবার বলা হয়েছিল যে এই দুই আসামিকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে, অনুরোধ করা হয়েছে। কিন্তু জসওয়াল বলছেন যে এই ব্যাপারটা তার জানা নেই। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। বাংলাদেশ সরকার অনেক আগেই বলেছিল, ক্ষমতায় আসার পরপরই বলেছিল, যখন অ্যারেস্ট হলো তারা দুজন অ্যারেস্টের পরপরই বলেছিল যে ফিরিয়ে আনার ব্যাপারে ভারতকে জানানো হয়েছে। কিন্তু এখন দেখছি ব্যাপারটা উল্টা। তাহলে কি সেই ব্যাপারটাও ঝুলে আছে, কিংবা বাংলাদেশ সরকার টেকনিক্যালি এটা প্রচার করেছিল যে তাদেরকে ফেরত চাওয়া হয়েছে, যেটা রণধীর জসওয়াল বলছেন যে এই ব্যাপারে তার কাছে কোনো তথ্যই নেই। সব মিলিয়ে মূল আলোচনার ব্যাপারটা তো শেখ হাসিনার ফেরা না ফেরা। এই যে জসওয়াল আবারই বললেন যে আইনি দিক, বিচারিক দিক পরীক্ষা করা হবে। আমার মনে হয় সাংবাদিক যতবার প্রশ্ন করবেন, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ এরকম ব্রিফিংয়ে যতবার প্রশ্ন করবেন, রণধীর জসওয়াল ততবারই এই একই উত্তর দেবেন। উত্তরটা একই এবং উত্তরটা ফিক্সড। এটা নরেন্দ্র মোদীর কাছ থেকেই ফিক্সড। আমার মনে হয় না ভারতের বিভিন্ন তথ্য যাচাই বাছাই করে, ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন বক্তব্য যাচাই বাছাই করে, আন্তর্জাতিক গণমাধ্যমের বক্তব্য যাচাই বাছাই করে কোনোভাবেই এটা মনে করার কোনো কারণই থাকতে পারে না যে ভারত শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা হওয়ার পরেও তাকে বাংলাদেশের হাতে তুলে দেবে, যেন বাংলাদেশ তাকে ঝুলিয়ে দিতে পারে। এটা করবে না। এটা পৃথিবীর বেশিরভাগ দেশই করবে না, কারণ পৃথিবীর বহু দেশ আসলে মৃত্যুদণ্ডের বিধানকেই বিশ্বাস করে না। যদিও ভারতে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে, সেই ক্ষেত্রে ভারতের ওই নীতিগত সমস্যা থাকার কথা নয়, কিন্তু এখানে সমস্যা হচ্ছে সম্পর্কগত। শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক বর্তমান সরকার কিংবা বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল তাদের চাইতে অনেক বেশি ভালো। যখন আমরা দেখেছি গতকালকে জামাতের আমির বলেছেন ভারত 1 নম্বর শত্রু মনে করে জামাত ইসলামকে, তাতে তাদের কিছুই যায় আসে না, তারা ভারতের গোলামি করবে না। অথচ কিছুদিন আগেও অন্তত গত রাতেও আমরা অন্তত 3-4টা খবর প্রকাশিত হতে দেখেছি। মানে এর আগে যে খবরের স্ক্রিনশটগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে, যেগুলোতে আমরা দেখেছি যে জামাতের আমির এর আগে ভারতকে বন্ধুরাষ্ট্র, ভারত এই ভারত ওই, ভারতের সঙ্গে গোপন বৈঠক, যে বৈঠকের কথা অনেক পরে তিনি প্রকাশ করে দিয়েছিলেন, দিয়ে ক্রেডিট নিয়েছেন তিনি, এরকম বক্তব্য আমরা শুনেছিলাম। এরকম এক ধরনের দ্বিচারিতা আমরা দেখছি। সব মিলিয়ে প্রিয় দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।